আজকে আমি তোমাদের ভারতের নদ নদী নিয়ে আলোচনা করব। তো ভারতের যে নদ নদীগুলো সেগুলোকে একটু খেয়াল করে দেখবে যে ভারতবর্ষের বহু নদী রয়েছে, তার মধ্যে তোমার উল্লেখযোগ্য হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে সিন্ধু দেখো বয়ে গেছে, এদিকে এসেছে ব্রহ্মপুত্র, গঙ্গা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তারপরে তোমার কাবেরী, এখানে দেখো নর্মদা, তাপ্তি। তা এই যে ভারতবর্ষের উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে, যাদেরকে কেন্দ্র করে বিভিন্ন জনপদ গড়ে উঠেছে, শিল্প, কৃষি, সভ্যতা, পরিবহন ও সংস্কৃতির বিকাশ ঘটেছে। তো আমি ভারতবর্ষের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার উত্তর ভারতের নদ নদী, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। তো উত্তর ভারতের যে নদ নদীগুলো প্রধানত হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এবং তারা হচ্ছে বয়সে নবীন, এবং তারা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। তো উত্তর ভারতের যে প্রধান নদী, তিনটে নদীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হচ্ছে সিন্ধু, 2 নম্বর হচ্ছে গঙ্গা, আর 3 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, তো প্রথমেই আমি আলোচনা করব সিন্ধু নদী সম্পর্কে। এখন সিন্ধু নদী যেটা, তার মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। এর মধ্যে ভারতবর্ষের অংশে আছে 709 কিলোমিটার। তো সিন্ধু কোথা থেকে উৎপত্তি হয়েছে? সিন্ধু উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে। এইখানে আছে তিব্বতের মানস সরোবর। এই তিব্বতের মানস সরোবরের উত্তরে সিনকাবাব একটা হিমবাহ আছে। সেই সিনকাবাব হিমবাহ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। দিয়ে উৎপত্তি লাভ করার পর প্রথমে সিন্ধু উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, দিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করেছে। এখন ভারতের মধ্যে 709 কিলোমিটার পথ প্রবাহিত হওয়ার পর সিন্ধু পাকিস্তানে প্রবেশ করেছে। ভারতবর্ষে কিন্তু বেশি অংশ নেই, মাত্র 709 কিলোমিটার। তো এই 709 কিলোমিটার পথ প্রবাহিত হওয়ার পর এই নাঙ্গা পর্বতের উত্তর দিক দিয়ে সিন্ধু নদী বাহিত হয়ে গেছে, দিয়ে পাকিস্তানে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত দেখো পাকিস্তানের উপর দিয়ে এসে শেষ পর্যন্ত সে আরব সাগরে পড়েছে। ঠিক আছে, এইখানে হচ্ছে আরব সাগরে পড়েছে। এখন সিন্ধুর যে 5টা উপনদী, তাদের নাম দেখো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। এই 5টা উপনদী কিন্তু ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর 5টা নদী পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে গেছে, তাই তো পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে সিন্ধুকে। আর এই সিন্ধুর যে উপনদীগুলো, তার মধ্যে বিপাশার তীরে হচ্ছে মানালি শহর, আর আমাদের ঝিলামের তীরে সেটা হচ্ছে শ্রীনগর শহরটা অবস্থান করছে। ঠিক আছে, আর ভারতীয় অংশে এখানে কতগুলো উপনদী রয়েছে, তার মধ্যে শিয়ক, জাস্কার, এখানে তোমার যোগ হয়েছে এটা শিয়ক, জাস্কার, এই সমস্ত উপনদীগুলো সিন্ধুর সাথে যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে সিন্ধু কোথা থেকে উৎপত্তি হয়েছে? সিনকাবাব জলাধার থেকে। পড়েছে কোথায়? আরব সাগরে। 2 নম্বর যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমার, তার মধ্যে সিন্ধুর একটুখানি বলে দিই, সম্পূর্ণ নদীটার 93% অংশ আছে সিন্ধুর পাকিস্তানে, 5% আছে ভারতে, আর 2% হচ্ছে চীনে। তো সিন্ধু তো 5টা উপনদী বলে দিলাম, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা আর বিতস্তা। এরপরে চলে যাচ্ছি গঙ্গা নদী। দেখো গঙ্গা নদী যেটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। আমাদের গঙ্গা নদী, এটা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী, গঙ্গা নদী। এখন এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যখন উৎপত্তি লাভ করেছে গঙ্গা, তখন তার নাম ছিল ভাগীরথী।
তারপর ভাগীরথী নামে এখান থেকে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে এখানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই দুই মিলিত স্রোত পরবর্তীতে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এখন গঙ্গা এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন করেছে, দিয়ে এখানে হরিদ্বারের কাছে এসে সে সমভূমিতে অবতরণ করেছে হরিদ্বারের কাছে। পরে বিহারের উত্তরপ্রদেশ, বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কাছে দুটো শাখায় ভাগ হয়েছে। একটা শাখা তোমার পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, আর অপর শাখাটা ভাগীরথী বা হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, এখন গঙ্গা যখন প্রবাহিত হয়েছে, গঙ্গার সাথে বহু উপনদী যোগ হয়েছে। তার মধ্যে ডান তীরের যে প্রধান উপনদী তার নাম হচ্ছে দেখো যমুনা, যেটা যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া তোমার গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, এ দেখো সোন, বেতোয়া, চম্বল, কেন, এই সমস্ত উপনদীগুলো, এই চম্বল, বেতোয়া, কেন আসলে যমুনার উপনদী, কিন্তু যেহেতু যমুনা শেষ পর্যন্ত গঙ্গায় মিশেছে তাই গঙ্গার উপনদী বললেও কোনো অসুবিধা নেই। অপরদিকে মূল উপনদী গঙ্গার হচ্ছে তোমার এই গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন, এগুলো হচ্ছে। আবার নিম্ন প্রবাহে সেখানে হচ্ছে ময়ূরাক্ষী, দামোদর, এগুলো কিন্তু যোগ হয়েছে। এখন গঙ্গার তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল হচ্ছে গঙ্গার মধ্যগতি, আর রাজমহল থেকে বঙ্গোপসাগর হচ্ছে গঙ্গার নিম্নগতি। যেহেতু গঙ্গার এই তিনটে গতি সুস্পষ্ট বুঝতে পারা যায়, সেজন্য গঙ্গাকে বলা হয়ে থাকে আদর্শ নদী। ঠিক আছে, এখন গঙ্গার তীরে কী কী শহর গড়ে উঠেছে? অনেক শহর গড়ে উঠেছে আমাদের কলকাতায় গঙ্গার তীরে, পাটনা, বারাণসী, এলাহাবাদ। এলাহাবাদে কে মিলিত হয়েছে? গঙ্গার যমুনার সঙ্গমস্থল এইখানেতে, এটা হচ্ছে তোমার এলাহাবাদ। তাহলে এই সমস্ত শহরগুলো গঙ্গার তীরে অবস্থিত। 3 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র দেখো তিব্বতের মানস সরোবরের কাছে চেমাউদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তখন কিন্তু ব্রহ্মপুত্রের নাম ছিল সাংপো। তারপর এই যখন সাংপো নাম নিয়ে উৎপত্তি লাভ করলো, এই নামচা বারোয়া সিংহের কাছে গভীর গিরিখাত তৈরি করে এই নদীটা যখন ভারতে ঢুকলো, তখন তার নাম হচ্ছে দিহং। তাহলে সাংপো নামে উৎপত্তি লাভ করেছে, দিহং নামে ভারতে প্রবেশ করলো। দিয়ে সাদিয়ার কাছে, আসামের এখানে দেখো সাদিয়ার কাছে এই দিহংয়ের সাথে আরও দুটো নদী যোগ হয়েছে। দেখো একটা হচ্ছে দিবং আর একটা হচ্ছে লোহিত। এই দিবং এবং লোহিত দিহংয়ের সাথে যখন যোগ হলো, তখন সে ব্রহ্মপুত্র নাম নিল। দিয়ে একদম অনেকখানি রাস্তা ধুবুরির কাপ পর্যন্ত প্রবাহিত হলো। কোন বাহিনী হলো তখন? সেটা পশ্চিম বাহিনী। দিয়ে সাদিয়া থেকে ধুবুরি পর্যন্ত 750 কিলোমিটার সে প্রবাহিত হলো। তারপর ধুবুরির কিছু দূরে সেটা বাংলাদেশে প্রবেশ করলো। যখন সে বাংলাদেশে প্রবেশ করলো, তখন ব্রহ্মপুত্র নাম নিল যমুনা। যমুনা বাংলাদেশে গিয়ে পদ্মার সাথে মিশে গেল। দিয়ে পদ্মা, যমুনা পরবর্তীকালে নাম নিল মেঘনা, দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রের গতিপথ। এখন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটে হচ্ছে উত্তর ভারতের প্রধান নদী। দক্ষিণ ভারতের নদীগুলো কী কী? দক্ষিণ ভারতের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। আর কিছু নদী আছে তোমার উত্তর বাহিনী, তার মধ্যে হচ্ছে চম্বল, বেতোয়া, কেন, এগুলো সমস্তই হচ্ছে তোমার উত্তর বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীটার নাম হচ্ছে নর্মদা আর তাপ্তি। ঠিক আছে, তা এখন তোমাদের আমি এই পশ্চিম বাহিনী নদীগুলোর গতিপথটা বলি। প্রথমেই হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? নর্মদা নদী দেখো, এটাই হচ্ছে আমাদের নর্মদা। এই মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে, এইখানে আছে মহাকাল পর্বত, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সে বিন্ধ্য আর সাতপুরার
মধ্য দিয়ে, হ্যাঁ, এখানে একটা আছে নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা, তো একদিকে আছে বিন্ধ্য পর্বত, সাতপুরা। ওই বিন্ধ্য আর সাতপুরার মাঝে সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাম্বে বা খাম্বাত উপসাগরে পড়েছে। এখন কঠিন শিলাস্তর অতিক্রম করার সময় নর্মদার গতিপথে অনেকগুলো জলপ্রপাত তৈরি হয়েছে। তার মধ্যে জব্বলপুরের কাছে, এইখানে একটা জলপ্রপাত আছে জব্বলপুর, এই জব্বলপুরের কাছে তোমার ধোঁয়াধর জলপ্রপাতটা হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য। হ্যাঁ, ধোঁয়াধর জলপ্রপাত জব্বলপুরের কাছে। তাহলে এই হচ্ছে আমাদের নর্মদা নদী। এরপরে হচ্ছে তোমার তাপ্তি নদী। আর নর্মদার মোট দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। নর্মদার দৈর্ঘ্যটা হচ্ছে 1310। তাহলে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে বেরিয়েছে, পড়েছে কোথায়? কাম্বে বা খাম্বাত উপসাগরে। আচ্ছা, এইবারে যেটা হচ্ছে নর্মদা নদীতে আমাদের কিন্তু এটা পশ্চিম বাহিনী নদী। আর নর্মদা নদী তোমার কোনো বদ্বীপ তৈরি হয়নি নর্মদা নদীর গতিপথে। হ্যাঁ, এটা কিন্তু একটুখানি মাথাতে রাখবে যে নর্মদা নদীর গতিপথে কোনো বদ্বীপ তৈরি হয়নি। তারপরে চলে যাচ্ছি তাপ্তি নদী। এখন তাপ্তি নদীটা এই মহাকাল পর্বতের কাছেই একটা পর্বত আছে, তার নাম ছিল মহাদেব পর্বত। এই মহাদেব পর্বতের মুলতাইয়ের কাছে আমাদের তাপ্তি নদীটা উৎপন্ন হয়েছে। এই মুলতাই পর্বতের কাছে একটা 770 মিটার উচ্চতা। এইখানে হচ্ছে মহাদেব পর্বতের 770 মিটার উচ্চতা একটা স্থান থেকে উৎপত্তি লাভ করেছে, যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাতপুরা আর অজন্তার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, দিয়ে সেটা সুরাটের কাছে কাম্বে বা খাম্বাত, এখানে সুরাট, কাম্বে বা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে। আর এর মোট দৈর্ঘ্য হচ্ছে তাপ্তির 725 কিলোমিটার। নর্মদা তাপ্তি দুটো নদীর গতিপথেই কোনো বদ্বীপ তৈরি হয়নি। এরপরে চলে যাচ্ছি তোমার গোদাবরী। গোদাবরী যে নদীটা, সেটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 1600, গোদাবরী নদী এই যে দেখতে পেয়েছো, 1465 কিলোমিটার প্রায়। এখন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিন্তু হচ্ছে এই গোদাবরী নদীটা। এই গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের ত্রম্বক একটা পাহাড় থেকে 1600 মিটার উচ্চতার স্থানযুক্ত একটা অংশ থেকে উৎপত্তি লাভ করেছে, তারপর পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। হ্যাঁ, এবং গোদাবরী নদীর মোহনায় কিন্তু বদ্বীপ তৈরি হয়েছে। আর গোদাবরীর অনেক উপনদী রয়েছে, তার মধ্যে নাম হচ্ছে তোমার ইন্দ্রাবতী, পেনগঙ্গা, মঞ্জিরা, এগুলো হচ্ছে গোদাবরীর উল্লেখযোগ্য উপনদী। ঠিক আছে। এখন আমাদের গঙ্গার তীরে যেমন অনেক শহর গড়ে উঠেছে, তেমনি গোদাবরীর তীরে তো বেশ কিছু শহর আছে, নাসিক, তারপরে তোমার তারপরে উল্লেখযোগ্যটা হচ্ছে নাসিকটাই। হ্যাঁ, মহারাষ্ট্রের নাসিক যেটা, সেটা তোমার হচ্ছে গোদাবরীর তীরে অবস্থিত। ঠিক আছে। এরপরে হচ্ছে গোদাবরীর পর চলে যাব কৃষ্ণা। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা ছিল ত্রম্বক পাহাড় থেকে পশ্চিমঘাটে। তেমনি কৃষ্ণা নদীও পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর, কোথায় বললাম? পশ্চিমঘাট পর্বতমালার কৃষ্ণা নদী দেখতে পেয়েছো কি? দেখো, কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে, দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে, দিয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে এটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণার তীরে বিজয়ওয়াড়া, এই যে এখানেই হচ্ছে তোমার বিজয়ওয়াড়া, আর এর উপনদী মুসির তীরে হায়দ্রাবাদ শহরটা, হায়দ্রাবাদ আর এখানে বিজয়ওয়াড়া, এই শহরটা কিন্তু এখানে অবস্থিত। কৃষ্ণারও দেখো অনেক উপনদী রয়েছে, ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, হ্যাঁ, তারপরে মুসি, এগুলো হচ্ছে কৃষ্ণার উপনদী। ঠিক আছে। কৃষ্ণার দৈর্ঘ্য হচ্ছে 1290 কিলোমিটার। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1290 কিলোমিটার। ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি তোমার কাবেরী নদী। এখন কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এখন
অনেক সময়তে দক্ষিণ ভারতের কাছে কাবেরী কিন্তু গঙ্গার মতোই খুব পবিত্র একটা নদী। এটাও পশ্চিমঘাট পর্বতের মানে কর্ণাটক রাজ্যের কাবেরী নদীটা ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। একটা উঁচু অংশ আছে, তার নাম হচ্ছে তালাকাবেরী। তালাকাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে। তা তোমরা নামটা বলবে যে কাবেরী পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে সেটা কি কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্য দিয়ে, এটা কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে। আর এই নদীর মোহনাতেও কিন্তু বদ্বীপ তৈরি হয়েছে, কাবেরী নদীর মোহনাতে। এখন কাবেরীর যে উপনদী তা না হচ্ছে ভবানী, সুবর্ণমতী, এগুলো সুবর্ণবতী, ভবানী, সুবর্ণবতী এইগুলো হচ্ছে। এছাড়া হচ্ছে অর্কবতী, হেমবতী, সুবর্ণবতী, এগুলো হচ্ছে কাবেরীর উপনদী। আর কাবেরীর তীরে একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে তোমার তিরুচিরাপল্লী। কাবেরীর তীরে তিরুচিরাপল্লী, মহীশূর, এগুলো হচ্ছে কাবেরীর তীরে। এখন অনেকের কাছে কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। আর কাবেরী নদীর গতিপথও বেশ কয়েকটা জলপ্রপাত লক্ষ্য করা যায়। তাহলে তোমরা একটুখানি শুধু খেয়াল করে রেখে দাও, গোদাবরী নদী পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয়েছে, ত্রম্বক পাহাড় থেকে পড়েছে বঙ্গোপসাগরে। কৃষ্ণা উৎপন্ন হয়েছে পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে, পড়েছে বঙ্গোপসাগরে। কাবেরী উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে, পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে। আর তিনটে নদীর মোহনাতে বদ্বীপ লক্ষ্য করা যায়। আর একটা নদী আছে মহানদী। আর কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত, কর্ণাটকে। এটা কিন্তু খেয়াল করবে। মহানদী নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহানদী ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণ অংশে সিয়াওয়ার বলে একটা উচ্চভূমি আছে, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, দিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর মোহনাতেও কিন্তু বদ্বীপ আছে। তাহলে এই হচ্ছে আমাদের মহানদী। এখন এই যে নদীগুলো দেখলাম, গঙ্গা বা সিন্ধু, ব্রহ্মপুত্র, তার মানে উত্তর ভারতের কিছু নদী পেলাম, দক্ষিণ ভারতবর্ষের কিছু নদী পেলাম। এই যদি নদী দুটোর মধ্যে তুলনা করা হয় তাহলে দেখা যাবে উত্তর ভারতের নদীগুলোর বেশিরভাগই হচ্ছে হিমালয় পাহাড় থেকে তৈরি, আর দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে পশ্চিমঘাট পর্বত থেকে বা মধ্য ভারতের উচ্চভূমি থেকে তৈরি হয়েছে। হিমালয় থেকে যেহেতু উত্তর ভারতের নদীগুলো তৈরি, তাই বয়সে নবীন। অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে বয়সে প্রাচীন। হিমালয় থেকে উৎপত্তি নদীগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, আর দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। তারপরে উত্তর ভারতের নদীগুলোর অববাহিকা কিন্তু বেশ বড়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোর দৈর্ঘ্য এবং অববাহিকাটা অনেক ছোট। ঠিক আছে। উত্তর ভারতের নদীগুলোর প্রত্যেকটাতেই বদ্বীপ আছে, আর দক্ষিণ ভারতের নদীগুলোর বেশ কয়েকটাতে আছে, বেশ কয়েকটাতে নেই। তারপরে উত্তর ভারতের নদীগুলো তাদের উচ্চ প্রবাহে খরস্রোতা, সেই জন্যে সেখানে জলবিদ্যুৎ হলেও সমভূমি অংশে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলো মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে বিশেষ সুবিধাজনক। আর উত্তর ভারতের নদীগুলোর নাব্যতা বেশি, তার জন্য নৌ পরিবহনের উপযুক্ত, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো কিন্তু নৌ পরিবহনের জন্য নাব্যতা কম, তার ফলে নৌ পরিবহনের উপযুক্ত নয়। ঠিক আছে। আর ভারতবর্ষের একটি বিশেষ অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি, যেটা পড়েছে কচ্ছের রানে, তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে দেয় লুনিটা। এই লুনিটা তোমরা একটুখানি খেয়াল করবে। আজকে এটুকুই থাকুক।